মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ূন আহমেদের উপন্যাস অরণ্য। উপন্যাসটি ৫টি ভাগে ভাগ করা হয়েছে। আজকে পড়ছি দ্বিতীয় পর্ব। উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। শুরু করছি অরণ্য। সোবাহান ঘুমিয়েছিল। বুলু এসে তাকে ডেকে তুলল। কিরে, অবেলায় ঘুমাচ্ছিস কেন? সোবাহান কিছু বলল না। বুলু বলল, ওই দিন সাত সকালে কোথায় গিয়েছিলি? চাকরির ব্যাপারে। কিরকম বুঝলি? আশা আছে? হুম। বুলুর মুখ উজ্জ্বল হলো মুহূর্তেই। হাসি মুখে বলল, তোরটা হলেই আমারটা হবে। রাশির একটা ব্যাপার আছে। আমাদের দুজনের সবকিছু একসঙ্গে হয়, ঠিক না? সোবাহান জবাব দিল না। বুলু বলল, এরকম গম্ভীর হয়ে আছিস কেন? শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। অবেলায় ঘুমোচ্ছিলি কেন? এছাড়া করবোটা কি? সোবাহান কাপড় পরতে শুরু করলো। লুঙ্গি বদলে প্যান্ট পরল। বুলু বিস্মিত হয়ে বলল, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ। কোথায়? চা খেতে। ওই মোড়ের দোকানে চা খাবো। মাসকাবারি ব্যবস্থা আছে, চল যাই। চা খাবো না রে, ভাত খাবো, খিদে লেগেছে। সোবাহান কিছু বলল না। বুলু বলল, খাওয়া হয় নাই, মামার সঙ্গে একটা ফাইটিং হয়ে গেল। তাই নাকি? হুম। চোর টোর বলল, মামিকে বলে গেছে আমাকে ভাত দিলে ৩ তালাক হয়ে যাবে। চিন্তা কর অবস্থা। বলিস কি? কেলেঙ্কারি কাণ্ড। মামি কাঁদছে, বাচ্চাগুলি কাঁদছে। বাচ্চারা কেন কাঁদছে? সবচেয়ে ছোটটাকে মামা একটা কিক বসিয়ে দিয়েছে। রাগলে তার মাথা ঠিক থাকে না, মহা ছোট লোক। একদিন শুনবি শালাকে আমি খুন করে ফেলেছি। বুলু ৩ প্লেট ভাত খেয়ে ফেলল। সোবাহান বলল, আর কিছু খাবি? দই মিষ্টি? বুলু মাথা নাড়ল। খা, অসুবিধা কিছু নাই, এখন টাকা দিতে হবে না। না, আর কিছু না। সিগারেট দে। আছে? আছে। বুলু চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগল। বুলুর চেহারাটা চমৎকার। ফর্সা গায়ের রং, মেয়েদের মতো চিবুক, বড় বড় চোখ। তাকে দেখলেই মনে হয় সিনেমার কোনো নায়ক বেকার যুবকের ভূমিকায় পাঠ করছে। বুঝলি সোবাহান, মামির জন্য টিকে আছি। মামির দিকে তাকিয়েই ওই শালাকে খুন করতে পারছি না। তুই এখন কি করবি? কিছু করব না। সন্ধ্যার পর বাসায় ফিরব। এর মধ্যে মামা কিছুটা ঠান্ডা হবে আশা করা যায়। সন্ধ্যা হতে তো দেরি আছে। এতক্ষণ কি করবি? আমার সঙ্গে চল। না, তোর ওখানে যাব না। ঘরটা ভালো না, ঢুকলেই দম বন্ধ হয়ে আসে। আসি, আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। টাকা পয়সা আছে তোর কাছে? না। 10টা টাকা নে আমার কাছ থেকে। আরে না, টাকা থাকলেই খরচ হয়ে যাবে। তুই বরং 1 প্যাকেট সিগারেট কিনে দে। আমার একটা বাকের দোকান ছিল, বেটার ভগ্নিপতি মারা গেছে, দোকান বন্ধ করে গেছে দেশে। বুলু উঠে দাঁড়ালো। সোবাহান তাকে এগিয়ে দিতে গেল। বাসস্ট্যান্ড পর্যন্ত তারা হাঁটল নিঃশব্দে। বুলুর মুখে গাঢ় দুশ্চিন্তার রেখা। হাঁটছে মাথা নিচু করে। সোবাহান বলল, আমার সঙ্গে এসে কিছুদিন থাকতে পারিস, থাকবি? আরে না।
আমার সঙ্গে দেশে যাবি? কয়দিন থেকে আসবো? বুলু জবাব দিল না। জায়গাটা ভালো, তোর পছন্দ হবে। বুলু সিগারেট ধরালো। তার সম্ভবত কথা বলতে ইচ্ছে করছে না। রহমান সাহেব আজ অফিসে এসেছেন। তার পিএ বলে দিয়েছে 11টায় একটা বোর্ড মিটিং আছে। মিটিংয়ের আগে বড় সাহেব কারো সঙ্গে দেখা করবেন না। সুবাহান জিজ্ঞেস করল, বোর্ড মিটিং শেষ হতে কতক্ষণ লাগবে? পিএটি বিরক্ত মুখে বলল, তা কি করে বলবো? কি কি এজেন্ডা আছে তার উপর ডিপেন্ড করে। লাঞ্চ টাইমের আগেই শেষ হবে। লাঞ্চের পরে আসেন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। সুবাহান তবুও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। এই মেয়েটির কথাবার্তায় অপমান করার চেষ্টা আছে, অথচ কেমন ভদ্র, বড় বোন চেহারা। এখানে দাঁড়িয়ে থাকবেন না, কাজের ক্ষতি হয়। ওয়েটিং রুমে গিয়ে বসুন। একটা স্লিপ কি দয়া করে পাঠাবেন? আমার সঙ্গে তার আগে কথা হয়েছে, উনি আমাকে চেনেন। চিনলেও কোনো কাজ হবে না। বোর্ড মিটিংয়ের আগে তিনি কারো সঙ্গে দেখা করবেন না। আপনি নিচে গিয়ে বসুন। এক কথা কবার বলবো? সুবাহান নিচে নেমে এলো। রিসিপশনের মেয়েটি আজ একটা আগুন রঙের সিল্কের শাড়ি পরে এসেছে। তাকে চেনাই যাচ্ছে না। মেয়েদের সৌন্দর্যের বেশিরভাগই বোধহয় তাদের শাড়ি গয়নায়। সুবাহান এগিয়ে গিয়ে পরিচিত ভঙ্গিতে হাসল। মেয়েটি তাকালো অবাক হয়ে। সুবাহানকে কি চিনতে পারছে না? গতকালই তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। মেয়েটি বলল, আপনি কি আমাকে কিছু বলছেন? জি না, আমি রহমান সাহেবের কাছে এসেছি। উনি খুব সম্ভব বোর্ড মিটিংয়ে আছেন। ওনার পিএ বসেন দোতলায়, রুম নাম্বার 302। ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। ও আচ্ছা। মেয়েটি একটি টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুবাহানকে সত্যি সত্যি চিনতে পারছে না। অপমানিত হওয়ার মতো ব্যাপার। সুবাহানের কান ঝাঝা করতে লাগলো। আমি গতকাল এসেছিলাম, আপনি বলেছিলেন আজ আসতে। আমার মনে আছে। আপনি থাকেন শ্যামলীতে। বসুন ওখানে। সুবাহান বসে রইল। রহমান সাহেব 1টার সময় লাঞ্চ খেতে গিয়ে আর ফিরলেন না। পিএটির সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। তবু 3টার দিকে সুবাহান গেল তার কাছে। মেয়েটি শুকনো গলায় বলল, 2টোর দিকে তো চলে গেছেন। আজ আসবেন কি আসবেন না বলে যাননি? আমাকে বলে যাবেন কেন? আমি কি এখানকার হেডমিস্ট্রেস? উনি কখন আসবেন না আসবেন সেটা তার ব্যাপার। এমন ভদ্র চেহারা মেয়েটির, শালীন পোশাক আশাক, অথচ কথাবার্তা বলছে ছোট লোকের মতো। সুবাহান কিছু বলবে না ভেবেও বলে বসল, ভদ্রভাবে বলেন। ভদ্রভাবে কথা বলবো মানে? মেয়েটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। সুবাহান শান্ত স্বরে বলল, আপনার কথাবার্তা রাস্তার মেয়েদের মতো। তার মানে? মেয়েটি রাগে কাঁপছে। তার পাশের টেবিলের বুড়ো মতো ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ভয় পাওয়া গলায় ডাকলেন, সবুর মিয়া, সবুর মিয়া। সবুর মিয়া ঢুকল না। সুবাহান ভারী গলায় বলল, ভবিষ্যতে আর এরকম ব্যবহার করবেন না। আপনি কি আমাকে মারবেন নাকি? না, মেয়েদের গায়ে আমি হাত তুলি না। ছেলে হলে এক চড়ে মারের দুটো দাঁত নড়িয়ে দিতাম। মেয়েটির গাল গোলাপি বর্ণ ধারণ করল। সুবাহান ঘর থেকে বেরিয়ে এলো। খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিচে গেল। তার ভয় করছিল, হয়তো কিছুক্ষণের মধ্যেই লোকজন এসে তাকে ধরে ফেলবে। কিন্তু সেরকম কিছু হলো না। শুধু বুড়োটি পিছু পিছু নেমে এলো।
সে তাকাচ্ছে ভয় পাওয়া চোখে। তাকে কি গুন্ডাদের মতো লাগছে? রিসিপশনের মেয়েটি টেলিফোনে খুব হাসছে। সকালবেলা তাকে যতটা রূপসী মনে হচ্ছিল, এখন আর ততটা মনে হচ্ছে না। সুবহান তার দিকে তাকিয়ে পরিচিত ভঙ্গিতে হাসল। মেয়েটি টেলিফোনে কথা বলা বন্ধ রেখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে, যেন সে বিস্মিত। কিন্তু বিস্মিত হওয়ার কি আছে? একজন মানুষ কি আরেকজন মানুষের দিকে তাকিয়ে হাসবে না? সুবহান সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ঘুরল। আজ দুপুরে তার খাওয়া হলো না। বৈশাখ মাসের অসম্ভব কড়া রোদ, ঝাঝা করছে চারদিক। প্রেস ক্লাবের কাছে কাটা তরমুজ বিক্রি হচ্ছে, 1 টাকা করে পিস। খেলে হয় একটা। কিনতে গিয়েও কিনল না। মাঝে মাঝে নিজেকে কষ্ট দিতে ইচ্ছা হয়। কড়া রোদেই সে আবার রাস্তায় নেমে পড়ল। ফরিদ আলী বললেন, সুবহান কি রোজ রোজই এমন দেরি করে? জলিল সাহেব দাঁত বের করে হাসলেন। তা করে, যুবক মানুষ। যুবক মানুষ হইলেই দেরি করে ফিরতে হবে, এটা কি কথা? এসে পড়বে, চিন্তা করবেন না। অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আরে এরা চালু ছেলে, এরা অ্যাক্সিডেন্ট করবে কি? চাল্লু ছেলে? চাল্লু ছেলে বললেন কেন? ফরিদ আলী গম্ভীর হয়ে গেলেন। জলিল সাহেব বললেন, রাতও তো বেশি হয় নাই, 10টা বাজে। 10টা কম রাত? এ আপনাদের নীলগঞ্জ না, এটা ঢাকা শহর। এখানে সন্ধ্যা হয় 11টায়। নেন ভাই, সিগারেট ধরান, নার্ভ ঠান্ডা হবে। আমি সিগারেট খাই না। বাচ্চা ছেলে তো না যে এতটা অস্থির হয়েছেন। অস্থির হওয়ার কিছু নাই। ফরিদ আলী রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে রইলেন। বেশ হাওয়া দিচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি হবে বোধহয়। সুবহান এলো রাত 11টায়। ফরিদ আলী ভয় পাওয়া গলায় বললেন, কি ব্যাপার, এত দেরি? সুবহান জবাব দিল না, তাকালো না পর্যন্ত। আমি তো চিন্তায় অস্থির। চিন্তার কি আছে? চিন্তার কি আছে মানে? তোকে বলেছিলাম না রাতের ট্রেনে চলে যাব। ছিলি কোথায় তুই? সন্ধ্যাবেলা একটা পার্কে গিয়েছিলাম। কেমন করে যেন ঘুমিয়ে পড়লাম। টায়ার্ড হয়েছিলাম। কোথায় ঘুমালি? ওইখানে বেঞ্চি আছে, বেঞ্চিতে। খাওয়া দাওয়া করেছিস? হুম। আপনি খেয়েছেন? হ্যাঁ, জলিল সাহেবের সঙ্গে খেয়ে এলাম। ফরিদ আলী সোবাহানের হাত ধরলেন। মৃদু স্বরে বললেন, চল আমার সঙ্গে। কোথায়? নীলগঞ্জে। কয়েকদিন থেকে আসবি, তোর ভাবি খুব করে যেতে বলেছে। একটা কিছু হোক, তারপর যাব। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সুবহান যে গতিতে হাঁটছিল তার কোনো পরিবর্তন হলো না। ফরিদ আলী তার হাত ধরেই থাকল। দুজনে ঘরে ঢুকলো কাক ভেজা হয়ে। ফরিদ আলীর মুখ চিন্তাক্লিষ্ট। সুবহানের ব্যাপারটা তিনি বুঝতে পারছেন না। তারা ঘুমোতে গেল অনেক রাতে। চৌকিটি ছোট, দুজনের জায়গা হয় না। ঘেঁষাঘেঁষি করে ঘুমোতে হয়। গতরাতে খুব কষ্ট গেছে। আজ আরাম করে ঘুমানো যাবে, শীতল হাওয়া। ফরিদ আলী বললেন, কাঁথা টাথা কিছু আছে নাকি রে? শীত শীত লাগছে। বিছানার চাদরটা গায়ে দেন, কাঁথা নাই। একটা লেপ আছে শুধু, লেপ দিব? না, এর পরের বার আসার সময় কাঁথা নিয়ে আসবো। সুবহান কিছু বলল না। ফরিদ আলী বললেন, ঘুমিয়ে পড়েছিস? না। মনসুর সাহেবের শালিকে দেখেছিস? জুথি, জুথি নাম। দেখেছি। মেয়েটি কেমন? যক্ষ্মা রোগী। আর কেমন? কেন?
ফরিদ আলী চুপ করে গেলেন। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে, ভালোই লাগছে। সোবাহান বলল, ওই মেয়েটির কথা জিজ্ঞেস করেন কেন? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ভালো মেয়ে, একটু রোগা, এই যা, বিয়ের পর গায়ে গোশত লেগে যাবে। মনে সুখ থাকলে স্বাস্থ্য ভালো হয়, কত দেখলাম। তোর ভাবিও তো রোগা ছিল, ছিল না? এত সব বলছেন কেন? তুই মেয়েটাকে বিয়ে কর, জোগাড়পাতির কথা চিন্তা করিস না, আল্লাহ পাক রুজি রোজগারের মালিক। আপনি কি বিয়ের কথাবার্তা বলেছেন? হুম, পাকা কথা দেই নাই। তোকে না জিজ্ঞেস করে দেই কিভাবে? ওদের তোকে পছন্দ হয়েছে। সোবাহান চুপ করে রইল। একটা মানুষ ভালো কি মন্দ সেটা চেহারা দেখলেই বোঝা যায়। ভালো মানুষের চেহারায় নুরানি থাকে। মেয়েটার চেহারায় নুরানি দেখলেন? হুম, যাস কই? একটু বারান্দায় গিয়ে বসি। এখন আবার বারান্দায় বসাবসি কি? 1টা বাজে, ঘুম আসছে না। সুবাহান বারান্দায় একটা চেয়ার টেনে নিয়ে গেল। বৃষ্টি পড়ছে সমানে। বৈশাখ মাসে এত দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না। ঝমঝম করে খানিকক্ষণ বৃষ্টি হয়ে সব শেষ। মুহূর্তে আকাশে তারা ওঠে। আজ বোধহয় সারা রাতই বৃষ্টি হবে। সমস্ত রাত আকাশ থাকবে মেঘলা। কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, নাকি মনের ভুল? সোবাহান ভালো করে শুনতে চেষ্টা করল। বৃষ্টির শব্দে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু কেউ যে কাঁদছে এতে সন্দেহ নেই। সোবাহান সোবাহান তাকিয়ে দেখল ফরিদ আলী উঠে আসছেন। সে তার সিগারেট উঠোনে ছুঁড়ে ফেলল। সোবাহান, জি। কাঁদছে কে? মনসুর সাহেবের শালী বোধ হয়, প্রায় কাঁদে। কেন? কি জানি কেন। ফরিদ আলী বড়ই অবাক হলেন। একজন মানুষ শুধু শুধু কাঁদবে কেন? নীলগঞ্জ থেকে ভাবির চিঠি এসেছে। চিঠি পড়ে বুঝবার উপায় নেই মহিলাটির পড়াশোনা ক্লাস 6 পর্যন্ত। সুন্দর হাতের লেখা, বানান ভুল প্রায় নেই। ভাষাটাও বেশ ঝরঝরে। দুপুরবেলা শরৎচন্দ্র পড়ে পড়ে তার এই উন্নতি। দেবদাস ভাবি সম্ভবত মুখস্থ বলে যেতে পারেন। তিনি 11 বার পড়েছেন। সোবাহান ভাবির দীর্ঘ চিঠিটা দুবার পড়ল। প্রিয় ভাই, দোয়া নিও। বড় খবর হইল তোমার ভাই উত্তরবন্দের জমি বিক্রি করিয়া দিয়াছেন। বিক্রয়ের পর আমি জানিতে পারি। আমার দুঃখ এই, তুমি শিক্ষিত ছেলে হইয়াও জমি বিক্রয়ের বিষয়ে নীরব থাকিলে। আমার সঙ্গে তোমার ভাই কোনো পরামর্শ করে নাই, কারণ মেয়েদের সঙ্গে কোনো পরামর্শ তিনি করেন না। মেয়েদের পরামর্শে সংসার চলিলে নাকি সংসারে আয় উন্নতি হয় না। জমি বিক্রয়ের টাকায় নামাজ ঘর তৈরি হইতেছে। নামাজ ঘর হইল একটা পাকা কোঠা, সেখানে তোমার ভাই এবাদত বন্দিকি করিবেন। এবাদতের জন্য পাকা ঘর লাগে তাহা জানিতাম না। আমরা মেয়ে মানুষেরা অনেক কিছু জানি না। সংসারে নানান ঝামেলা, পরামর্শ করিবার কেহ নাই। তুমি আসিলে ভালো হইত। শুনলাম তোমার শরীরও নাকি খুব খারাপ হইয়াছে। হোটেলে খাওয়া, শরীর নষ্ট হইবে জানা কথা। তুমি ভাই কয়েকদিন আমাদের সঙ্গে থাকো। তোমার ভাইয়ের নামাজ ঘর দেখিয়া যাও। আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রাখুক। তোমার ভাবি। সোবাহান লক্ষ্য করল চিঠিতে জুথির কথা নেই। তার মানে ভাই সাহেব এই প্রসঙ্গে কিছু বলেননি। অদ্ভুত লোক। কার চিঠি এত মন দিয়ে পড়ছেন? ভাবির চিঠি? ফরিদ সাহেবের স্ত্রী? জি।
সুন্দর হাতের লেখা। সোবাহান চিঠি পকেটে রেখে দিল। জলিল সাহেব বললেন, কোথাও যাচ্ছেন নাকি? জি। আরে, ছুটির দিনে কোথায় যাবেন? বসেন, গল্পগুজব করি। কাজ আছে। আরে ভাই, রাখেন কাজ, চলেন ভিসিআর দেখে আসি, আমার চেনা জায়গা। আরেকদিন যাব। আরে না, আরেকদিন আবার কি, চলেন যাই। এমন জিনিস দেখবেন জীবনে ভুলবেন না, মারাত্মক ছবি। সোবাহানকে বেরুতে হলো তার সঙ্গে। বারান্দায় জুথি দাঁড়িয়েছিল। জলিল সাহেব হাসি মুখে বললেন, কেমন আছো? মেয়েটা অস্পষ্টভাবে কি যেন বলল, ঠিক বোঝা গেল না। তোমরা বাইরের মানুষরে দাওয়াত দিয়ে খাওয়াও, আমাদের কথা তো মনে করো না। আমাদেরও তো মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছা করে। কি বলেন সোবহান সাহেব, করে না? সোবহান অন্যদিকে তাকিয়ে রইল। রাস্তায় নেমে জলিল সাহেব গম্ভীর গলায় বললেন, মেয়েটা অপুষ্ট, কিন্তু তার বুক কেমন ডেভেলপ লক্ষ্য করেছেন? এর কারণটা বলতে পারেন? পারবেন না। হা হা হা। দুনিয়ার হালচাল দেখি কিছু জানেন না। আজকের দিনটা সময় দিলাম, দেখেন ভেবে টেবে বের করতে পারেন কিনা। মগবাজার চৌধুরীপাড়ার বাড়িটা অনেক খোঁজাখুঁজি করেও বের করা গেল না। সোবাহান বিরক্ত হয়ে বলল, বাড়ি চিনেন না, নিয়ে এলেন কেন? আরে ভাই, চিনি, চিনব না কেন? রাতের বেলা এসেছিলাম, তাই ঠিক হচ্ছে না। বাড়ির সামনে লোহার গেট। লোহার গেট তো সব বাড়ির সামনেই। তাও ঠিক। ঘণ্টাখানিক খোঁজাখুঁজি চলল। জলিল সাহেব হাল ছাড়ার পাত্র নন। সোবহান বলল, বাদ দেন, চলেন ফিরে যাই। ফিরে গিয়ে তো সেই শুয়েই থাকবেন। আসেন, আরেকটু দেখি, এই গলিটা চেনা লাগছে। চেনা গলিতেও কিছু পাওয়া গেল না। জলিল সাহেবও একসময় হাল ছেড়ে দিলেন। ক্লান্ত স্বরে বললেন, লাস্সি খাবেন নাকি? না। আরে ভাই খান, আমি পয়সা দেব। পয়সা আমার কাছে আছে, আপনার দিতে হবে না, ইচ্ছা করছে না। আরে চলেন চলেন। লাচ্ছির দোকানটিতে ভিড় নেই। দইয়ের উচ্ছিষ্ট খুঁড়িগুলিতে মোটা মোটা মাছি ভনভন করছে। ঘরের ভেতর ভ্যাপসা গরম, তবে মাথার ওপর ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাসও গরম। জলিল সাহেব এক গ্লাস লাচ্ছি শেষ করতে আধা ঘন্টা সময় নিলেন। লাচ্ছি শেষ করে পান আনালেন, সিগারেট আনালেন। ক্লান্ত স্বরে বললেন, বুড়ো হয়ে গেছি বুঝলেন, ছুটির দিনগুলিতে কি করব বুঝতে পারি না। বিশ্রাম করেন। বিশ্রাম করেই বা হবেটা কি? সংসার দরকার, ঝামেলা দরকার। ঝামেলা অশান্তি এই সব না থাকলে বেঁচে থাকা যায় না। পান খাবেন নাকি একটা? মুখের মিষ্টি ভাবটা যাবে। জি না, খাবো না। এই তো দেখেন না, আমার সংসারের কোনো দায় দায়িত্ব নাই। ছোট বোন ছিল, বিয়ে দিয়েছি। এখন আমার দিন চলে না, দুপুরবেলা দইয়ের দোকানে বসে থাকি। জলিল সাহেব, আমি এখন যাব। সোবাহান উঠে দাঁড়ালো। আরে, এই রোদের মধ্যে কি যাবেন? বসেন বসেন, রোদ কমুক, আর একটা লাস্সি খান। আপনি খান। সোবাহান রাস্তায় নেমে পড়ল। জলিল সাহেব লাস্সির শূন্য গ্লাস সামনে নিয়ে বসে রইলেন। তাকে ঘিরে নীল রঙের পুরুষ্ট মাছিরা উড়তে লাগল। দুপুরে কোথাও যাওয়া যায় না। দুপুর হচ্ছে গৃহবন্দির কাল। সোবাহান উদ্দেশ্যহীনভাবে ঘুরল অনেকক্ষণ। আজও তার দুপুরে খাওয়া হয়নি। সকাল থেকে এ পর্যন্ত চা খাওয়া হয়েছে 7 কাপ, সমুচা 2টি, 3টি নোনা বিস্কিট, 1 গ্লাস লাচ্ছি। এখন খিদে জানান দিচ্ছে।
কিন্তু এ সময়ে হোটেলে উচ্ছিষ্ট খাবার ছাড়া আর কিছু পাওয়া যায় না। ভাত হয় কড়কড়া, বেয়ারাগুলি ঝিমায়। ৩ বার ডাকলে তবেই সাড়া দেয়। অসময়ের কাস্টমারদের প্রতি এদের কোনো মমতা নেই। সোবাহান মাঝারি সাইজের একটা হোটেলে ঢুকে পড়ল। ১ প্লেট ভাত আর ডাল গোশতের অর্ডার দিয়ে বসে রইল। ভাতের প্লেট নামিয়ে বয়টি দাঁত বের করে বলল, ডাল গোশত নাই, ইলিশ মাছ আছে, আনুম? বয়টির ডান হাতে একটা ফোড়া, সাদা হয়ে পেকে আছে। সোবাহানের খিদে মরে গেল। কি খাইবেন না? না। কোথায় খাওয়া যায়? খাওয়ার কি কোনো জায়গা আছে? সোবাহানের বমি বমি ভাব হলো। ভাতের থালাটির পাশে পেকে ওঠা ফোড়ার ছবিটি উঠে আসছে। কিছু কিছু ছবি সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে। সে বাসে চাপা পড়া একটা কুকুর দেখেছিল একবার। মাথাটা থেতলে মিশে গেছে, চোখ বেরিয়ে এসেছে কোটর থেকে। সোবাহানের মনে হয়েছিল চোখ দুটি এখনো সবকিছু দেখছে, অবাক হয়ে জগতের নিষ্ঠুরতা দেখছে। মৃত্যুর পর যেন চোখ দুটির দেখার শক্তি অনেক বেড়ে গেছে। এরকম মনে হওয়ার কোনো কারণ নেই, তবু মনে হয়। সোবাহান মিলিদের বাড়ির দিকে রওনা হলো। আরে সোবাহান ভাই, আপনি কেমন আছো? ইস, এই রোদের মধ্যে কেউ আসে? হেঁটে এসেছেন না? ঘুমাচ্ছিলে নাকি? আমি দিনে ঘুমাই না। যেসব মেয়ের বয়স ২১ তারা দুপুরে ঘুমায় না। মিলি, ঠান্ডা দেখে ১ গ্লাস পানি দাও। একটু বিশ্রাম করে নিন, এখন ঠান্ডা পানি খেলে সর্দি গর্মি হবে। আসেন বারান্দায় বসেন, বারান্দায় ঠান্ডা। সুবাহান বারান্দায় বসে রইল। গা দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। মিলি তাকিয়ে আছে। কে বলবে এই মেয়ের বয়স ২১? ১৫-১৬ বছরের কিশোরীর মতো লাগছে। ভারী মিষ্টি মুখ। একটা টেবিল ফ্যান এনে দেই, নাকি ঘরের ভেতর ফ্যানের নিচে বসবেন? এখানেই বসবো, তুমি পানি আনো। মিলি পানি আনতে গেল। সুবাহান হাত পা ছড়িয়ে এলিয়ে পড়ল। মাঝে মাঝে সে আসে এ বাড়িতে। আসার তেমন কোনো কারণ নেই। মিলির বড় ভাইয়ের বন্ধু, সেই সূত্রে আসে। নিন, পানি নিন। শুধু পানি নয়, একটা প্লেটে ২টি সন্দেশ। সোবাহান লোভীর মতো সন্দেশ খেল। তার এতটা খিদে পেয়েছে আগে বোঝা যায়নি। মিলি সহজ স্বরে বলল, আপনি দুপুরে কিছু খাননি, তাই না? হুম। কেন? খাননি কেন? সোবাহান না খাওয়ার কারণটা ব্যাখ্যা করল না। আরেক গ্লাস পানি চাইল। মিলি বড় একটা কাচের জগে পানি নিয়ে এলো। পানির ওপর বরফের টুকরো ভাসছে। কাচের জগটি ঝকঝক করছে। বিন্দু বিন্দু পানি জমেছে চারপাশে। দেখেই তৃষ্ণা কমে যায়। সোবাহান ভাই, আপনি ২ মাস পরে এলেন। আপনার কথা মা প্রায়ই বলেন। খালা কেমন আছেন? ভালো না। এখনো কান্নাকাটি করেন? হুম। এবং এখনো বিশ্বাস করেন ভাইয়া বেঁচে আছে। মিলিটারিরা তাকে পাকিস্তানে নিয়ে বন্দি করে রেখেছে। বেশিরভাগ মাই তাই ভাবে। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় ও হয়তো বেঁচেই আছে। মিলি ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। শান্ত স্বরে বলল, খেতে আসুন সোবাহান ভাই, খাবার দেয়া হয়েছে। খাবার দেয়া হয়েছে মানে? দুপুরে তো খাননি, টেবিলে ভাত দিতে বলেছি। ৪টার সময় ভাত খেতে বসবো নাকি? হ্যাঁ বসবেন। আসুন, সিগারেট ফেলে দিন। শোনো মিলি, অল্প ৪টা খান, আসুন। সোবাহানকে উঠতে হলো। হাত মুখ ধুয়ে ভাত নিয়ে বসতে হলো।
কাজের মেয়েটি দাঁড়িয়ে আছে দূরে। মিলি তার ধবধবে ফর্সা হাতে ভাত বেড়ে দিচ্ছে। হাত ভর্তি লাল টকটকে কাচের চুড়ি। অদ্ভুত সুন্দর একটা ছবি, স্বপ্ন দৃশ্যের মতো। মিলি, বাসায় কেউ নাই? না, আব্বা আম্মা খালার বাসায় গেছেন। 6টার মধ্যে এসে পড়বেন। আপনি কিন্তু মার সঙ্গে দেখা না করে যেতে পারবেন না। আরেকদিন আসবো। আজ আমার যেতে হবে এক জায়গায়। আপনি এলে মার সঙ্গে দেখা করতে চান না। সুবাহান চুপ করে রইল। মিলি বলল, মা আপনাকে দেখলেই কান্নাকাটি করে, তাই আপনার ভালো লাগে না, ঠিক না? সুবাহান জবাব দিল না। মিলি বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? আস্তে আস্তে খান। ডাল নিয়ে ভালো করে মাখুন। শুকনা শুকনা খাচ্ছেন কেন? সুবাহান কি একটা বলতে গিয়েও বলল না। মিলি বলল, চাকরির কিছু হয়েছে আপনার? না। মাঝে আপনাকে এক ভদ্রলোকের কাছে যেতে বলেছিলেন, যাননি? রহমান সাহেব না জানি কে যেন? এখনো দেখা হয়নি। দেখা করবেন, আপনার চাকরি হবে। আমার কিছু হবে টবে না মিলি। আমি গ্রামে চলে যাব। এখনই হাল ছেড়ে দিচ্ছেন? অনেকদিন চেষ্টা করলাম, আর ভালো লাগে না। উঠি মিলি। মিলি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। রোদের তাপ কমে এসেছে, ঠান্ডা বাতাস। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো। সোবাহান বড় রাস্তায় নেমে একবার পেছনে তাকালো। মিলি দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গিতে এক ধরনের কাঠিন্য আছে। সোবাহানের তবু মনে হলো ঠিক এ ধরনের মেয়েদের কাছেই বারবার ফিরে যেতে ইচ্ছে করে। একটা ভুল হয়ে গেল। মিলির বর কবে আসবে জিজ্ঞেস করা হয়নি। শিগগিরই তো আসার কথা। মিলির বরকে মিলি চোখে দেখেনি, বিয়ে হয়েছে টেলিফোনে। ভদ্রলোক মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। মিলির মতো একটি মেয়েকে পাশে পাওয়ার জন্য মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে ইচ্ছা করে। মেরিন ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? ফরিদ আলীর কাছে দুজন লোক এসেছে নবীনগর থেকে। তিনি তাদের চিনতে পারলেন না। তারা বয়সে ফরিদ আলীর কাছাকাছি। কিন্তু দেখা হওয়া মাত্র পা ছুঁয়ে সালাম করল। ফরিদ আলী যথেষ্ট অপ্রস্তুত হলেন, এর জন্যে প্রস্তুত ছিলেন না। লোক দুটির একজন কাঁদো কাঁদো স্বরে বলল, হুজুর, আপনার দোয়া নিতে এসেছি। ফরিদ আলী খানিকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। কিছুদিন ধরেই তার কাছে দূর দূর থেকে মানুষজন আসে। গত সপ্তাহেই নান্দাইল রোড থেকে একজন প্রাইমারি স্কুলের টিচার তার ছোট মেয়েটিকে নিয়ে এসেছিল। সেদিনও তিনি বলেছিলেন, আমার কাছে কেন এসেছেন? আমি একজন অতি নগণ্য ব্যক্তি। আজও সেই কথাই বললেন। লোক দুটি কি শুনে তার কাছে এসেছে কে জানে। তারা জড়সড় হয়ে বসে রইল। আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেন নাই? জি না। বসেন, খাওয়া দাওয়া করেন। মাগরিবের নামাজের পর দোয়া করব। হুজুর, ছেলেটা বাঁচবে? ফরিদ আলী তাকালেন, খুব স্পষ্টভাবে বললেন, মানুষের মৃত্যু নাই, আত্মা বেঁচে থাকে। আত্মার কোনো বিনাশ নাই। মৃত্যুর কথা বলছেন কেন? কথাটা বলে তার নিজেরও ভালো লাগলো। সত্যিই তো, মৃত্যু নিয়ে এত যে মাতামাতি, তার কোনো অর্থ হয় না। আমরা সবাই এক মৃত্যুহীন জগতের বাসিন্দা। আপনার ছেলেটার বয়স কত? জোয়ান ছেলে, বিয়ে দিছি গত বৎসর। কি হয়েছে? জানি না হুজুর, রক্ত বমি করতেছে। হুজুর বলছেন কেন আমাকে? আমার নাম ফরিদ আলী, আমার নাম ধরে ডাকবেন।
লোক দুটি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আল্লাহর নামের সাথে মিল রেখে আমার নাম, কাজেই নাম ধরে ডাকলে কোনো অপমান হওয়া ঠিক না। আপনারা হাত মুখ ধোন, বিশ্রাম করেন, খানা আসবে। এই গ্রামে একটি পাকা মসজিদ আছে। ফরিদ আলী আগে মসজিদে যেতেন, গত কয়েক মাস ধরে যান না। বাংলা ঘরে একা একা নামাজ পড়েন। ইদানিং অবশ্য একা একা নামাজ পড়া হয় না, অনেকেই এইখানেই চলে আসে। কেন আসে তিনি নিজে জানেন না, জানতেও চান না। নামাজের শেষে মাঝে মাঝে দু একটা কথা বলতে চেষ্টা করেন। সেগুলি কি ওদের ভালো লাগে? বোধহয় লাগে। আজও দেখা গেল অনেকেই এসেছে। নামাজের শেষে তিনি অন্য দিনের মতো কিছু কথাবার্তা বললেন। সুখ ভোগ করবার জন্যে আমরা আসি নাই। পৃথিবীতে সুখ নাই রে ভাই, চারদিকে দুঃখ আর কষ্ট। এখানে কেউ কি আছেন যিনি বলতে পারেন তার কোনো দুঃখ নাই? আছেন কেউ? মৃদু একটা গুঞ্জন উঠল। নবীনগর থেকে আসা লোকটি চোখ মুছতে লাগলো। কথা বলতে বলতে ফরিদ আলীর মনে গভীর আবেগের সৃষ্টি হলো এবং তার নিজের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে লাগলো। এমন কেউ কি আছেন যিনি আমাদের দুঃখহীন জগতে নিয়ে যাবেন? যে জগতে মৃত্যু নাই, ক্লান্তি নাই, দুঃখ নাই, হতাশা নাই, বঞ্চনা নাই। ফরিদ আলী কথা শেষ করে যখন উঠলেন তখন অনেক রাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নবীনগরের লোক দুটিকে রাতে থেকে যেতে বলা হলো। তারা থাকলো না। যাওয়ার সময় তারা আবার তার পা ছুঁয়ে সালাম করতে এলো। তিনি গম্ভীর গলায় বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নিচু করা ঠিক না। তারা কিছু বুঝতে পারল না। ফরিদ আলী বললেন, চলেন আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। জি না হুজুর, লাগবে না। ফরিদ আলী তাদের কথা শুনলেন না। তাদের এগিয়ে দিলেন নিমাই খালের পুল পর্যন্ত। জায়গাটা ঘন অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ফরিদ আলী আকাশের দিকে তাকালেন, তারপর হঠাৎ বলে ফেললেন, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো হয়ে যাবে। এই কথাটা কেন বললেন তিনি বুঝতে পারলেন না, কিন্তু বলেই সংকুচিত হয়ে পড়লেন। এই কথাটি কেন তিনি বললেন? কেন কেন? তারা অবাক হয়ে তাকালো তার দিকে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। লোকটি তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ফরিদ আলী গাঢ় স্বরে বললেন, ভয়ের কিছু নাই, যান, বাড়ি যান। বৃষ্টি পড়তে শুরু করেছে। ফরিদ আলী ভিজতে ভিজতে রওনা হলেন। বেশ লাগছে তার। কিছুক্ষণের মধ্যেই তার গা বেয়ে পানি পড়তে লাগলো। তিনি বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে রওনা হলেন। সেখানে একটা শিমুল গাছ আছে। তার নিচে বসে থাকতে কেমন লাগে এটাই তার দেখার ইচ্ছা। কিংবা তেমন কোনো ইচ্ছা নেই, বসার জন্যেই বসা। ঘণ্টাখানিকের মধ্যে বৃষ্টি থেমে গেল। তারও বেশ কিছুক্ষণ পর হারিকেন হাতে তাকে খুঁজতে এলো বাড়ির কামলা। ফরিদ আলী হাসি মুখে বললেন, কিরে রশিদ? রশিদ বলল, ছোট ভাই আইছে। তাই নাকি? জি, সঙ্গে তাইনের বন্ধু আছে। ফরিদ আলীর মন আনন্দে ভরে গেল। তিনি উল্লাসিত বোধ করলেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস অরণ্যের দ্বিতীয় পর্ব। উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো রিকোয়েস্ট থাকলে সেটা জানাতে পারেন। অবশ্যই পড়ার চেষ্টা করব। আর খুব শীঘ্রই হাজির হব উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।